হ্যালো বন্ধুরা, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পলিটি কনস্টিটিউশন খুবই ইম্পর্টেন্ট এবং এই পলিটি কনস্টিটিউশনের সবথেকে বেস্ট যেই বইটা রয়েছে সেটা হলো লক্ষ্মীকান্তের পলিটি। লক্ষ্মীকান্তের পলিটি ইংলিশে রয়েছে। আমরা এখানে টোটাল লক্ষ্মীকান্তা বই যে আছে সেটা বেঙ্গলিতে পড়ব। ভিউয়াররা অনেকেই রয়েছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং অনেকেই রয়েছেন যারা অনুসন্ধিৎসুক, যারা জানতে আগ্রহী। তাদের জন্য এই টোটাল ভিডিওটা হবে যেখানে আপনারা খুব সহজভাবে জটিল জিনিসগুলোকে বুঝতে পারবেন। খুব সহজভাবে গোটা পলিটিটা কমপ্লিট করব এবং চেষ্টা করব প্রায় 80 থেকে 100টা ভিডিওর মধ্যে, এখন 100টাই টার্গেট ধরে রাখি, 100টা ভিডিওর মধ্যে টোটাল পলিটিটা কমপ্লিট করার একদম ইজি ওয়েতে, খুবই ইজি ওয়েতে, যেখানে কোনো অসুবিধা হবে না। এবং আমরা একটা গল্পের মতো করে আজকে এই ভিডিওটা শুরু করব। একটা স্টোরি যেখানে কোনো প্রেশার নেই আমাকে মেমোরাইজ করার, কোনো টাফ নেই, আরামসে ধীরে ধীরে আমরা খুব সুন্দরভাবে পড়ব। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন ফার্স্ট যেটা চ্যাপ্টার আসে সেটা হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন আসার যে ব্যাকগ্রাউন্ড আছে, কিভাবে আসলো কনস্টিটিউশন, সেটাই আজকে আমরা পড়ব। ফার্স্টে আমাদের জানতে হবে, যদি আমরা মডার্ন হিস্ট্রি পড়ি, হিস্ট্রিতে দেখা যাবে যে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা, যেটা পর্তুগিজ, উনি পর্তুগিজ থেকে এসেছিলেন। তো ভাস্কো দা গামা ফার্স্ট ইন্ডিয়া ডিসকভার করেছিলেন। কিভাবে ডিসকভার করেছিলেন, এবার এখানে একটা মজাদার স্টোরি আছে। একটা সময় কি হতো যে ইন্ডিয়াতে সমস্ত ধরনের এই মশলা, এই সমস্ত কিছু পাওয়া যেত, হলো মশলা টশলা সমস্ত কিছু ইন্ডিয়াতে পাওয়া যেত এবং এই মশলা, এই সমস্ত খুবই ভ্যালুয়েবল ছিল, যেটা যেটা ইন্ডিয়া থেকে ইউরোপ কান্ট্রিতে ট্রেড করা হতো এবং প্রাইস তখন কম পড়তো। কিন্তু যখন মাঝখানে মুসলিম কান্ট্রি অনেক শক্তিশালী হয়ে যায়, ইউরোপরা সেই সমস্ত কান্ট্রি থেকে তাদের ইন্ডিয়ান প্রোডাক্টগুলো নিতে হতো। তাতে কি হতো, 2 টাকার প্রোডাক্ট এরা আরো 6 টাকা রাখতো, হয়তো এখানে 8 টাকায় এদের কিনতে হতো। তো ইউরোপিয়ান যারা ছিলেন তারা চিন্তা করলেন যে কেননা ডাইরেক্ট যদি ইন্ডিয়াতে ট্রেড করা যায়। তো এই প্ল্যানিং এর জন্যই শুরু হয় পর্তুগিজ, স্পেন, এদের মধ্যে একটা ট্রিটি হয় যে যত নন খ্রিস্টিয়ান এরিয়া আছে এদের মধ্যে, এদের তো আলাদাই গল্প চলছে, যেগুলো খ্রিস্টিয়ান এরিয়া নয়, সেই নন খ্রিস্টিয়ানটাকে এরা পৃথিবীর মধ্যে নন খ্রিস্টিয়ান এরিয়াটাকে 2টা ভাগে ভাগ করে নিল। পর্তুগিজকে বলছে যে ভাই তুমি এরিয়াতে যাও, আর এখানে স্পেন আছে, স্পেনকে বলছে তুমি ভাই ওয়েস্টে যাও। তো সেই হিসেবে পর্তুগিজ ইস্টের দিকে, সমস্ত ইস্টের যত এরিয়া আছে ওটা নিজের এক্সপ্লোর করা স্টার্ট করলো। তো এখানে আফ্রিকান কান্ট্রি আছে, এখানে আমার ইন্ডিয়া আছে, এই একটা এশিয়ান যাই আছে, এরকম আছে। তো যখন এখান থেকে বেরিয়ে কেপ অফ দ্য গুড হোপ এত দূর পর্যন্ত এসে অনেকে ফিরে যাচ্ছিল। তো ভাস্কো দা গামা ফার্স্ট যে এখান থেকে এসে ক্যালিকাট, এই যে একটা ক্যালিকাট আছে, ক্যালিকাটে এসে ফার্স্ট ওখানে আসে। তো এটা হলো 1498। তো পর্তুগিজরা ফার্স্ট এখানে আসে এবং পর্তুগিজরা খুব হিংস্র ছিল, টু বি অনেস্ট। তো যাই হোক, তো এইভাবে পর্তুগিজের পর পর্তুগিজের অনেক স্টোরি আছে, এগুলো আমরা হিস্ট্রিতে পড়বো, যে হিস্ট্রির চ্যানেলও আমরা এই হিস্ট্রিতে পড়বো আমরা এগুলো। যাই হোক, পর্তুগিজরা আসে, সেখানে গোয়াতে ধীরে ধীরে ওরা ফার্স্টে ক্যালিকাটে আসে, তারপর গোয়াতে ক্যাপিটাল করে। তো পর্তুগিজে এরকম চলতে থাকে, দেন ডাচ আসে, তারপরে ইংলিশ আসে। এবার ইংলিশ কিভাবে আসে, ইংলিশ তখন দেখতে থাকে যে ভাই ইংলিশ কি বলে যে 1600 মানে 1600 খ্রিস্টাব্দ, তখন কুইন এলিজাবেথ যে আছেন, কুইন এলিজাবেথ ওয়ান, তো সে কুইন এলিজাবেথ ওয়ান 1600 খ্রিস্টাব্দে একটা চার্টার দেয়। চার্টার মানে হলো একটা দলিল দেয় কিংবা একটা রাজ ছাড়পত্র, রাজ আদেশ, সেটা চার্টার একটা ওখানকার কোম্পানিকে দেয়। একটা বিজনেস কোম্পানি আছে, যারা একটা কোম্পানি খুলে বসেছে, তাদেরকে কোম্পানিকে দেয় যে তোমরা ইস্ট ইন্ডিয়াতে ট্রেড করতে পারো, সেই ছাড়পত্র, সেই দলিল সেখানে কুইন এলিজাবেথ 1600 খ্রিস্টাব্দে, যেখানে এখানে যেটা দেওয়াই আছে বোঝা যাচ্ছে 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ কেম টু ইন্ডিয়া, 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ আসে ট্রেডার হিসেবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে আসে এবং তারা একটা রাইট পায়, এক্সক্লুসিভ রাইট অফ ট্রেডিং ইন্ডিয়া। চার্টার কে চার্টারটা দিয়েছে, ওই দলিলটা দিয়েছে কুইন এলিজাবেথ ওয়ান। এরপরে কি হয়, যখন ওরা 1600 একেবারে ধীরে 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 গিয়ে আজকে এত একটা জায়ান্ট এত পাওয়ার নিয়ে ইংরেজরা ভারতকে শাসন করেছে। তো কিভাবে সেই স্টেপটা, বেবি স্টেপ শুরু হয়েছে 1600 খ্রিস্টাব্দ থেকে, অ্যাজ এ ট্রেডিং করতে এসছে 1613 খ্রিস্টাব্দে ওরা ছাড়পত্র পেয়েছিল।
তারপরেই 8-9 বছর যেতে যেতে ওদেরকে মানে অনির্দিষ্টকালের জন্য ছাড়পত্র দিয়ে দেয়। তো 1613 খ্রিস্টাব্দে ওরা সুরাতে ফ্যাক্টরি দেয়। তারপর তারপর ধীরে ধীরে ওদের বিজনেস বাড়তে থাকে এবং অনেক কিছু হয়। 1691 খ্রিস্টাব্দে 3000 টাকার বিনিময়ে কলকাতায় ট্রেড করার সুযোগ পায়। তারপরে যদি বলা যায় 1717 খ্রিস্টাব্দে খুব ফেমাস একটা টাইম, যখন ওরা যখন মুঘল রাজা ফারুক শিয়ার ফরমান জারি করে এবং তাদেরকে ইম্পোর্ট এক্সপোর্টের জন্য কোনো টাকা লাগে না, ফ্রিতে করতে দেয়। ভাই 3000 টাকা তুমি দাও ইয়ারলি, তোমাদেরকে সব করতে দেবো। কিন্তু অ্যাকচুয়ালি যেখানে হয়ে যাচ্ছে হয়তো যদি ইম্পোর্ট এক্সপোর্টে যদি মিনিমাম ডিউটিও লাগাতো, সেখানে হয়তো কয়েক লাখে চলে যাচ্ছে, যেখানে 3000 টাকা দিয়ে ওদের কাজ হয়ে যাচ্ছে। মানে মানে আলাদাই লেভেলের চলছে ওদের। তো এইভাবে ওটাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ দ্য কোম্পানি, যেটা 1717 খ্রিস্টাব্দে ফারুক শাহ দিয়েছিল। তো এই সমস্ত করতে করতে ওদের কাছে প্রচুর ধনসম্পত্তি চলে আসে এবং প্রচুর টাকা চলে আসে। এবার মেন শুরু হয় যদি আমরা দেখি, তো এরপরে শুরু হয় 1757 খ্রিস্টাব্দ। 1757 খ্রিস্টাব্দে কি হয়, পলাশির যুদ্ধ হয় এবং সেখানে বাংলার নবাব হেরে যায়। ইংরেজরা এখানে আরো পাওয়ারফুল হয়ে গেল। তারপরে 1757 খ্রিস্টাব্দের পর 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা আর আহমেদ শাহর মধ্যে হয়েছিল, আহমেদ শাহ আবদালির কাছে। তো সেখানে বোঝা যায় যে মারাঠা যে এত পাওয়ারফুল হয়ে বসেছিল, একদিকে তো বেঙ্গলকে হারিয়ে দিয়েছে, আর একদিকে মারাঠা ফুল পাওয়ার নিয়ে বসে আছে, যাদেরকে সবাই ভয় পাচ্ছে। তো যখন মারাঠা নরবর হয়ে গেল, তখন তো ইংরেজরা নিজেদের যেটুকুনি সংশয় ছিল সেটা টোটালি ওয়াইপড আউট হয়ে যায় এবং আরো সাহসী হয়ে যায়। আর লাস্ট কলমটা দিল 1764, যেটা হলো 1764 খ্রিস্টাব্দে হয়েছিল মীর কাসিম। মানে যদি পলাশির যুদ্ধের ওখান থেকে আরো স্টোরি হয়, পলাশির যুদ্ধে নবাব হয়ে যায়, মীর কাসিমকে ওরা যে ওখানে রাজা হিসেবে রাখে, কিন্তু মীর কাসিমও বুঝতে পারে যে ঠিক হচ্ছে না ব্যাপারগুলো। তো মীর কাসিম ওখানে অবধ বলে, আর অবধের যে নবাব ছিল, অবধের নবাব, মুঘলদের যে নবাব ছিল শাহ আলম টু, তিনজন মিলে গ্রুপ করে যে ভাই আমরা তিনজন মিলে ইংরেজের এগেনস্টে লড়াই করব, এবং ওদের মধ্যে একটা ছিল যে আমরা জিতে যাবো। তো 1764-এ যেটা বক্সারে যে যুদ্ধটা হয়, সেখানে হয় নবাব, মোগলের যে নবাব আছে, সেই মোগলের নবাব শাহ আলম টু হেরে যায় আর আটকায় কে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিকেম দ্য রিয়েল মাস্টার অফ বেঙ্গল। বেঙ্গলটা পুরো হাতের মুঠোয় চলে আসে। প্রথমে তো নবাব হেরেছিল, ততদূর ঠিক আছে, একদিকে ওইদিকে মারাঠাও হেরে গেছে, যেখানে যেখানে আর কি মারাঠাও হেরে গেছে, এদিকে বেঙ্গলের নবাব হেরে গেছে, আর লাস্ট টাইম যেটা আছে মোগলের রাজাকে হারিয়ে দিয়েছে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন 1764 খ্রিস্টাব্দে বক্সার আন্দোলন জিতে যায়, ডুয়াল গভর্নমেন্টের একটা রবার্ট ক্লাইভ যে ছিল, যে মাস্টার মাইন্ড ছিল, রবার্ট ক্লাইভের একটা স্টোরি আছে, খুব মজাদার স্টোরি, কিভাবে রবার্ট ক্লাইভ লাস্ট লাইফে মারা গিয়েছিল, সুসাইড করেছিল না কি করেছিল, তো আলাদাই গল্প আছে, মজাদার একটা। তো বলে না পাপ বাপকেও ছাড়ে না, তো এটা একটা স্টোরি ছিল। তো ওটা পরবর্তীতে আমরা আলোচনা করবো এই সম্বন্ধে। তো ডুয়াল গভর্নমেন্ট আফটার 1764, ডুয়াল গভর্নমেন্টে কি দেওয়া হয়, ডুয়াল গভর্নমেন্টে দেওয়া হয় নবাবকে একটা হাতে ললিপপ ধরিয়ে দেওয়া হয় এবং মেন কাজ করে কোম্পানি। তো কি করা হয়, ডুয়াল গভর্নমেন্টে নবাবকে দেওয়া হয়, ভাই তুমি পিস অ্যান্ড অর্ডার মেনটেন করো, আর কোম্পানির হাতে কি থাকে, কোম্পানির হাতে থাকে পুলিশের পাওয়ার, টোটাল পুলিশ ওর হাতে থাকবে, দেওয়ানির পাওয়ার, মানে টোটাল রেভিনিউ যা হবে সেগুলো সব কোম্পানি দেখবে। এইভাবে ডুয়াল গভর্নমেন্টের সিস্টেম চালু হলো, যেখানে ফুললি কোম্পানির হাতে একটা টোটাল পাওয়ার চলে আসলো, যেখানে তুমি ক্রাইম করবে তো আমি দেখবো, তুমি ট্যাক্স দেবে তো সেটা আমি দেখবো। নবাব কি দেখবে, নবাব কিছুই দেখবে না, শুধু পিস। একটা মানে সার্কাস্টিক ওয়েতে বলছি, কারণ ব্যাপারটা এরকমই যে হাম কাহা থে হাম কাহা আগে দেখতে দেখতে। তো এরকম সিচুয়েশন ছিল 1764-এ এই যুদ্ধের পর। আচ্ছা, এবার আসি কুইন ইন 17, এখানে এবার বইতে আসি। তো একটা এই স্টোরিটা একটা বোঝা গেল যে যদি আমি স্টোরিটা দেখি, তো 1498-এ আসে হলো 1498-এ আসলো ভাস্কো দা গামা। এরপরেও আরো আস্তে আস্তে করে ডাচরা আসে, ডাচ আসে, ডাচের পর আসে ইংলিশরা আসে, ইংলিশ আসলো 1600-এ, ইংলিশ আসে 1600-এ। ইংলিশ 1600-এ আসার পর আমাদের শুরু হয়ে গেল পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে। তারপর 1764 খ্রিস্টাব্দে বক্সার, 1764 খ্রিস্টাব্দে হলো 1764 খ্রিস্টাব্দে বক্সার। তো
তো বক্সার যুদ্ধের পরে একদম বক্সার আন্দোলনের পরে টোটাল পাওয়ারটা এদের হাতে চলে আসে। তো আমরা এখানে দেখি এবার কি আছে লক্ষ্মীকান্ত থেকে। আমরা লক্ষ্মীকান্তকে ফলো করছি, একটু গল্প করে বলছি যাতে কি যে বুঝতে একটা স্টোরির মতো, নাহলে না মনে থাকে না। আমি তো জানি হিস্ট্রি আমরা যখন 9-10 পড়তাম নাম্বার পাওয়াটা আলাদা ব্যাপার, কিন্তু মনে থাকে না, মেমোরাইজ করা খুব টাফ হয়ে যায় সমস্ত কিছু যদি না স্টোরি করে কানেক্ট করা হয়। তো 1765 দ্য কোম্পানি এখন ট্রেডিং ফাংশন ছিল, সেটা এখন দিওয়ানি পেয়েছে, যেটা আমি বললাম ডুয়াল গভর্নমেন্ট। রেভিনিউ মানে রাজস্ব, এই সমস্ত রাইট পেয়ে যায়, এবং সিভিল জাস্টিস, তুমি যা করবে সিভিল জাস্টিস, টোটাল পাওয়ারটা ওখানে চলে আসে। এছাড়া কি পাওয়ার থাকে বেঁচে? এবার বলছে দ্য স্টার্টেড কেরিয়ার এবং যে 1858 খ্রিস্টাব্দে আরেকটা ভাইটাল হয়। তো এখানে 1764 পর আমরা দেখবো কিছু কিছু ওদের চার্টার অ্যাক্ট আসে, 1777, 1794, এই সমস্ত চার্টার অ্যাক্ট আসে। তো যখন সিপাহী বিদ্রোহ হয় 1857 খ্রিস্টাব্দে, তখন ব্রিটিশ গভর্নমেন্টে যারা বসে আছে ইংল্যান্ডে, তারা চিন্তা করে ভাই পানি সরসে নিচে চলা গেয়া, না কি বলে না একটা আহ, কথা আছে যে, তো ওরা দেখে যে কোম্পানি তো এখন আলাদাই লেভেলে চলে গেছে, এরা তো দেওয়ানি নিচ্ছে, এরা এখন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দেখছে, পলিটি পাওয়ার সব এদের, এরা খুব মানে যে পাওয়ারটা এদেরকে উপর দেওয়া হয়েছিল, লোকরা রিভোল্ট শুরু করেছে, মানে এরা পাওয়ারটাকে ঠিকঠাক ইউজ করছে না। তো তখন কিংবা পাওয়ার ইউজ করছে না, তার সাথে সাথে মানুষের যে রাগটা জন্মেছিল সেটাকে শান্ত করার জন্য 1858 খ্রিস্টাব্দে তখন অ্যাকচুয়াল পাওয়ারটা ইয়ার হাতে চলে যায়, ব্রিটিশ সিপাহী ইউনিটির পর, সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ ক্রাউনের কাছে চলে যায় ইন্ডিয়ার টোটাল রেসপন্সিবিলিটি। এটা কি বলছে, ব্রিটিশ ক্রাউন অ্যাজিউম ডাইরেক্ট রেসপন্সিবিলিটি, এবার ডাইরেক্ট ব্রিটিশদের হাতে চলে যায়। এতদিন কোম্পানির হাতে ছিল, কোম্পানি অ্যাবলিশ হয়ে ব্রিটিশ গভর্নেন্সের কাছে ইন্ডিয়া চলে যায়, এবং সেটা 1947 পর্যন্ত থাকতে থাকে, 1947 পর্যন্ত এটা চলতে থাকে। আচ্ছা, এবার আমি দেখি যে উইথ ইন্ডিপেন্ডেন্স কেম টু নিড এ, এবার আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি, তো 1947, এবার যখন আমাদের দেশ স্বাধীন হবে তার জন্য আমাদের কনস্টিটিউশন বানাতে হবে, এবং সেটা কনস্টিটিউশন বানানো হয় 1946 খ্রিস্টাব্দে। অ্যাসেম্বলি তৈরি করা হয় জানুয়ারি 26, প্রজাতন্ত্র দিবস 1950, কনস্টিটিউশন পরে আসে। তারপর থেকে তো বিভিন্ন ফিচার্স অ্যামেন্ডমেন্ট করা হয়, আমরা শুনি অ্যামেন্ডমেন্ট চেঞ্জ করা হয়, নতুন নতুন লেজিসলেটিভ, নতুন নতুন করে লও তৈরি করা হয়, এই সমস্ত তো পরবর্তীতে চলতে থাকে। তো 1926 খ্রিস্টাব্দে, সরি 1950-এর জানুয়ারিতে যেটা হয়, আমাদের কনস্টিটিউশন বাস্তবে রূপায়িত হয়। এবার আমরা চলে যাব, এখন তো স্টোরি পড়লাম, তো আমাদের স্টোরিটা কি ছিল, 1700, এই ডেটটা মনে থাকবে, 1764। এটা কি ছিল, বক্সার যুদ্ধ, বক্সার যুদ্ধ। তারপরে কি আসে, ডুয়াল গভর্নমেন্ট, তারপরে আসে হলো ডুয়াল গভর্নমেন্ট, যেখানে গভর্নমেন্ট, যেখানে কোম্পানির হাতে দিওয়ানিও থাকে আর কোম্পানির হাতে থাকে পুলিশিং পাওয়ার। এবার দেখা যাক 1773 খ্রিস্টাব্দে কি এসেছিল, খুব ইজি ভাবে আমরা পড়বো, কোনো টাফ না, এটা খুব WBCS এ খুবই আসে, এবং এখন যে কোনো কম্পিটিটিভ এক্সামে না এত কম্পিটিটিভ হয়ে গেছে যে বিটুইন দ্য লাইন প্রশ্ন করে, এবং ডেসক্রিপটিভে যদি লেখার থাকে, তো এখান এই সমস্ত জিনিসগুলো একটু মানে কনসিডারেশন দিয়ে পড়লে না তাহলে গুলোবে না যে জিনিসগুলো কোথায় কোথায় গেছে। তো আমরা পড়বো এখন 1773 খ্রিস্টাব্দে। এই একটা কি করা হয়, এখানে গভর্নর অফ বেঙ্গল ছিল, এবং গভর্নর অফ বেঙ্গলটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়, ফার্স্ট তো এটা মনে রাখতে হবে। এই পোস্টটা ক্রিয়েট করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আচ্ছা, এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার টু অ্যাসিস্ট হিম, এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়। তো এক্সিকিউটিভ কাউন্সিল যদি বলা হয়, বর্তমানে এক্সিকিউটিভ কাউন্সিলে ইন্ডিয়াতে কে আছে, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, ক্যাবিনেট মিনিস্ট্রি আছে, প্রাইম মিনিস্টার, এরা সব এক্সিকিউটিভ, প্রাইম মিনিস্টার আছে, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, তো এরা সবাই আছে হলো, আর ক্যাবিনেট মিনিস্ট্রি আছে, ক্যাবিনেট। তো এরা এক্সিকিউটিভ কাউন্সিলে আছে বর্তমানে, আমি বর্তমানের সাথে প্যারালাল তুলনা করলে কি বোঝা যাবে সহজে। তখন কি করা হলো, একটা ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো, এন্ড এক্সিকিউটিভ কাউন্সিল 4 মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো তাকে হেল্প করার জন্য, ঠিক আছে।
ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে প্রত্যেকবার প্রশ্ন আসে 1 বছর পর পর, ফেভারিট কোশ্চেন। ফার্স্ট হ্যাশট্যাগ কি আছে, ওয়ারেন হেস্টিংস, মনে থাকবে? ওয়ারেন হেস্টিং, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আচ্ছা, তো গভর্নর জেনারেল অফ বেঙ্গল ক্রিয়েট করেছে, তাহলে গভর্নর অফ বোম্বে আর মাদ্রাস প্রেসিডেন্ট এর আন্ডারে হয়ে গেল, সাবঅর্ডিনেট টু দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো গভর্নর জেনারেল অফ বেঙ্গল সর্বসর্বা তার আন্ডারে এতদিন যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ছিল তাকে তার আন্ডারে রেখে দিল, এরা এখন আর ইন্ডিপেন্ডেন্ট থাকলো না। বোম্বে আর প্রেসিডেন্ট, মাদ্রাস প্রেসিডেন্টে যে আছে ওরা এখন আর ইন্ডিপেন্ডেন্ট থাকলো না। এবার কাউরি যদি নোট করার ইচ্ছে থাকে এই কথাগুলোকে, যেগুলো যেগুলো বলছি আমি, সেগুলো ছোট ছোট করে নোট করে রাখতে পারে, এটা থেকে সুবিধা হয় পরবর্তীতে যখন বইটা পড়া হয় না, তখন খুব ইজি হয়, লাইনগুলোকে ম্যাপিং করতে সুবিধা হয়, সব থেকে কারেক্ট ওয়ার্ড। তো বম্বে, মাদ্রাস ও সাবঅর্ডিনেটে হয়ে যায়। আচ্ছা, সুপ্রিম কোর্ট এট ক্যালকাটা 1774 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা বানানো হয়, এবং চিফ জাস্টিস আর 3 আদার জাজেস, চিফ জাস্টিসও নিয়োগ হয়, এবং 3 আদার জাজেস, এগুলো নতুন নতুন করা হয়। আচ্ছা, ইট প্রহিবিটেড, আচ্ছা, সার্ভেন্ট কোম্পানি ফর এঙ্গেজিং এনি প্রাইভেট ট্রেড, এই যে কোম্পানির যারা সার্ভেন্ট ছিল তারা কোনো প্রাইভেট ট্রেড, নিজেদের মধ্যে যেগুলো ট্রেড করতো, যখন ইচ্ছা ট্রেড করতো, ভেট নিত, এই যা ইচ্ছে আমি এটা করে দেবো, আমাকে দাও, ঘুষ দাও, আমি তোমার হয়ে বলবো উপর মহলে, আমি তুমি তোমার কাজ করে দেবো, আমাকে কিছু টাকা দাও। তো এই সমস্ত টোটালি ক্যান্সেল করা হয়, টোটালি প্রহিবিটেড করা হয়, এগুলো করা যাবে না একদম এক্স্যাক্টলি। এগুলো রেগুলেশনে, এগুলো অ্যাক্ট হয়নি, এগুলো রেগুলেশন অ্যাক্ট, এগুলো টোটালি রেগুলেটেড, এই সমস্ত অ্যাক্ট বেরোয়, এটা তার মধ্যে একটা। ব্রিটিশ গভর্নমেন্ট ওভার দ্য কোম্পানি। আচ্ছা, এখানে এটা কি, ভালো করে, সিওডি, ক্যাশ অন ডেলিভারি, মানে কোর্ট অফ ডাইরেক্টর। ফার্স্টে কি আসছিল, সিওডি আসছিল, কোর্ট অফ ডাইরেক্টর কি, এটা কোম্পানির গভর্নিং বডি। এ কি করতো, এ রেভিনিউ, সিভিল আর মিলিটারি অ্যাফেয়ার্স ইন্ডিয়াতে যেটা হচ্ছে সেটা ব্রিটিশ গভর্নমেন্টকে খবর দিত। এ কি করতো, ব্রিটিশ গভর্নমেন্টকে খবর দিত। ইট স্ট্রেথেন দ্য কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট তো ভাই লন্ডনে বসে আছে, ও তো জানতে পারছে না ইন্ডিয়াতে কি হচ্ছে, মাঝে মাঝে খবর পাচ্ছে, দাদা এই যুদ্ধ হলো, বক্সার যুদ্ধ, আমরা জিতে গেল, বক্সার যুদ্ধে আমরা না জিতেছি, এরকম এরকম করেছি। তো এখন প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, প্রসেসটা জানার জন্য আরো ওদের পাওয়ারটাকে ধীরে ধীরে ইমপিঞ্চ করছে, কিন্তু একবারে কিন্তু টোটালি পাওয়ার আসেনি, ধীরে ধীরে কোম্পানির যে পাওয়ার আছে ওটাকে ধীরে ধীরে কম করছে, এবং নিজেদের যে ব্রিটিশ গভর্নমেন্টের যেটা পাওয়ার আছে সেটাকে ধীরে ধীরে বাড়াচ্ছে। কিভাবে বাড়াচ্ছে না, সিওডি, কোর্ট অফ ডাইরেক্টর নিযুক্ত করলো, যে ধীরে ধীরে সিভিল মিলিটারি অ্যাফেয়ার যা হচ্ছে সেটার খবরটা কাকে দিচ্ছে, ব্রিটিশ গভর্নমেন্টকে দিচ্ছে। তারপরে চলে যাবে, এবার এটা চললো 1777 খ্রিস্টাব্দে। তাহলে মেমোরাইজ করার জন্য আমরা কি কি করলাম 1777 খ্রিস্টাব্দে? ফার্স্টে হ্যাশট্যাগ হলো, হ্যাশট্যাগ মানে ওয়ারেন হেস্টিংস আসলো, মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল আসলো। গভর্নর জেনারেল যখনই বেঙ্গল আসলো তখনই গভর্নর অফ বোম্বে আর মাদ্রাস প্রেসিডেন্টের যে এতদিন যে ইন্ডিভিজুয়ালি পাওয়ার ছিল সেটা পাওয়ারটা সাবঅর্ডিনেট হয়ে গেল, এখন মেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল আসলো, তাকে রিপোর্ট করতে হবে। আচ্ছা, হাইকোর্ট হলে তো, সুপ্রিম কোর্ট হলো, সুপ্রিম কোর্ট থাকলে চিফ জাস্টিস লাগবে, বর্তমানে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছে তেমন চিফ জাস্টিস ছিল, এবং জাজেস লাগবে, 3টা জাজেস এবং চিফ জাস্টিস আসলো। আচ্ছা, এরা যে কোম্পানির যে সার্ভেন্ট যারা লোকটোক ছিল তারা প্রাইভেট ট্রেড করতো, নিজেদের মতো করে ট্রেড করতো, ঘুষ নিত, সেগুলো বন্ধ করে দিল, এবং সিওডি করলো, হ্যাশট্যাগ থেকে শুরু, সিওডি তে গিয়ে শেষ। আচ্ছা, এবার 1773 পর, এখানে কোম্পানি রুলটা আমরা টোটাল আছে, যাই হোক 1773 থেকে এবার আমরা চলে আসবো 1784 খ্রিস্টাব্দে, প্রায় 11 বছর লেগে গেল। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কারণ এখানে, আচ্ছা আসছি আমরা। আচ্ছা, এটা হলো ফার্স্ট ভেদ করলো, যে ডিস্টিংগুইশ করলো কমার্শিয়াল এবং পলিটিক্যাল ফাংশন কোম্পানি তুমি বাবা কমার্শিয়াল আর পলিটিক্যাল একসাথে গুলিয়ে দিও না, পলিটিক্যাল ফাংশন আলাদা, কমার্শিয়াল ফাংশনটাকে ডিস্টিংগুইশ করে দিল, আলাদা করে দিল। আগে তো সিওডি ছিল, কোর্ট অফ ডাইরেক্টর, তো ম্যানেজ, আগে পলিটিক্যাল কমার্শিয়াল দুটোই সিওডি করতো, বর্তমানে কি করলো, শুধু কমার্শিয়ালটাকে সিওডি কে দিয়ে দিল, এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর জন্য পিওসি,
বোর্ড অফ কন্ট্রোল তৈরি করলো, সে শুধু পলিটিক্যাল অ্যাফেয়ার গুলো দেখবে, এইভাবে ডাবল গভর্নমেন্ট সৃষ্টি করলো। ইট এম্পাওয়ার্ড দ্য বোর্ড অফ কন্ট্রোল। এই যে আগে সিওডির এখন পাওয়ার অনেক কমে গেল, সিওডির পাওয়ার অনেক কমে গেল, শুধুমাত্র কমার্শিয়াল পাওয়ার গুলো দিয়ে দিল। বাকি গভর্নমেন্ট মানে মিলিটারি, সিভিল অ্যান্ড মিলিটারি, রেভিনিউ সমস্ত, যেখানে ওখানে যেরকম ছিল ডুয়াল গভর্নমেন্ট, সেম জিনিস হচ্ছে ওখানে যে ছিল যে ডুয়াল গভর্নমেন্ট যখন লর্ড রবার্ট ক্লাইভ করেছিল, কি করেছিল, নবাবকে দিয়েছিল পিস অ্যান্ড অর্ডার, আর কোম্পানি পেয়েছিল পুলিশ অ্যান্ড দিওয়ানি। মানে সেম এখানেও বোর্ড অফ কন্ট্রোল তৈরি হওয়ার পর সিওডি পাওয়ার কমে যায়, শুধুমাত্র কমার্শিয়াল সীমিত করে দেয়, বাকি পলিটিক্যাল, ফাইন্যান্স, সিভিল সমস্ত কিছু বোর্ড অফ কন্ট্রোলের উপরে দেয়, বোর্ড অফ কন্ট্রোলকে সমস্ত পাওয়ার দিয়ে দেয়। তো এটা এর জন্য এটা খুব সিগনিফিকেন্ট একটা এবং হ্যাঁ সিগনিফিকেন্ট যেটা বলার ছিল, ফার্স্ট এই অ্যাক্টে এই ওয়ার্ডটা ইউজ করে ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া। পজেশনস মানে মানে খুব পজিটিভ ভাই, তোর গার্লফ্রেন্ড তোমাকে নিয়ে খুব পজিটিভ, মানে পজিটিভ মানে আমার আমার এই ব্যাপারটা আমার। তো ব্রিটিশ পজিশনস ইন ইন্ডিয়া, ফার্স্ট একটা দাবি যেটাকে বলে, দাবি জানাতে, আমি তোমার উপর কোনোদিন দাবি জানাতে পারিনি, দাবি জানাতে পারিনি না, এই দাবি তোমায় বোঝাতে পারিনি। তো সেই দাবি পজিশন ইন ইন্ডিয়া, ব্রিটিশ নিজেদের দাবি ইন্ডিয়াতে রাখলো কখন, 1783 পিটস, 1783 পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1784 সরি 1773, 11 বছর পর 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্টে আমরা বুঝতে পারলাম ফার্স্টেরটাতে ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো, তাদেরকে সাবঅর্ডিনেট থাকতে হলো, বাকি যারা ছিল মাদ্রাস আর মুম্বাইয়ের তাকে রিপোর্ট করতে হতো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে। সিওডি বানালো যে কমার্শিয়াল পলিটি এই সমস্ত কিছু দেখবে এবং ব্রিটিশকে জানাবে। সুপ্রিম কোর্ট বানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের একটা চিফ জাস্টিস এবং চিফ জাস্টিস ছিল, আর জাজেস ছিল 4টা, এবং ট্রেড বন্ধ করে দিয়েছিল, প্রাইভেট ট্রেড যারা কোম্পানির লোক ছিল। সেম পিটস ইন্ডিয়া অ্যাক্টে কি হলো যে সিওডির সাথে সাথে বিওসিটা চলে আসলো, একে টোটালি পলিটে দিল এবং ব্রিটিশ পজিশন স্টার্ট করলো, দুটো ডিভাইড করে দিল। এটাই মেন পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এবার আমরা চলে আসবো চার্টার অ্যাক্ট 1833। তো অনেকদিন পর 1833 তে আর একটা অ্যাক্ট চলে আসলো। এটা কি করলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল তো ছিল এতদিন, এবার দেখছি শুধু বেঙ্গলে করলে হবে না ভাই, আমাদের পুরো ইন্ডিয়াকে দেখতে হবে। ছোট ছোট জিনিস নিয়ে থাকলে হবে না, বড় জিনিস দেখতে হবে। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বেঙ্গল থেকে টোটাল ইন্ডিয়াতে চলে আসলো এবং তাকে সমস্ত সিভিল, সিভিল কি হয়, সিভিল হলো এই জমি কেনা বেচা, বিয়ে, সম্পত্তির টাকা নিয়ে নেওয়া, এই সমস্ত যে কেসেস গুলো হয় মানুষের, ডাইরেক্ট মানুষের কেস সিভিল, আর মিলিটারি পাওয়ার যেটা আছে টোটালি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে দিয়ে দিল। তো এটা হলো ফার্স্ট টাইম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাভিং অথরিটি, বললাম যেটা এখন শুধু বাংলা নিয়ে হবে না, টোটাল অথরিটিটা এন্টায়ার টেরিটরি ইন্ডিয়াতে টোটাল অথরিটিটা জমানোর এটা একটা প্রয়াস ছিল। লর্ড উইলিয়াম বেন্টিং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে ওখানে হ্যাশট্যাগ ছিল বেঙ্গল, হ্যাশট্যাগের পর আসলো ওখানে বেঙ্গল ছিল, তো ওখানে বেঙ্গল যখন ছিল তো ওটা ছিল ওয়ারেন, আর এটা যখন ইন্ডিয়া আছে উইলিয়াম ইন্ডিয়া আই আই আই। তো এইভাবে মনে রাখতে হবে, উইলিয়াম ওয়ারেন, উইলিয়াম বেন্টিক, এগুলো ফার্স্ট জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, এটা ফিচার্স অফ দ্য অ্যাক্টের ফার্স্ট অ্যাক্ট। তারপরে স্বাভাবিক এখন যখন গভর্নর অফ বোম্বেকে বন্ধ করে দেওয়া হলো, ডিপ্রাইভ মাদ্রাস অফ দ্য লেজিসলেটিভ পাওয়ার। তাদের যে লেজিসলেটিভ পাওয়ার মানে ওয়ার্ড গুলোকে এত টাফ ওয়ার্ড ইউজ করে না, লেজিসলেটিভ মানে কিছু না, আইন মানে ল, কিন্তু ওয়ার্ড গুলো ইউজ করছে লেজিসলেটিভ, শুনে মনে কি না ভাই, কিন্তু ওয়ার্ড খুব টাফ ইউজ করা করা হয়েছে যাতে খুব কঠিন মনে হয় শুনতে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো যে এর ডিপ্রাইভ দ্য গভর্নর, এটা যে লেজিসলেটিভ ল বানানোর যে পাওয়ার যেটা ছিল গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস মাদ্রাস গভর্নরের, সেই পাওয়ারটাকে টোটালি উঠিয়ে নেওয়া হলো এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তাকেই লেজিসলেটিভ পাওয়ার দেওয়া হলো। লেজিসলেটিভ পাওয়ার মানে আবার সেই ল বানানোর পাওয়ার, আইন বানানোর পাওয়ার। এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে ল বানাবে সেটাকে অ্যাক্ট, আমরা যেরকম অ্যাক্ট হিসেবে গণ্য হবে, এতদিন ওগুলো ছিল রেগুলেশন, এখন হয়ে গেল অ্যাক্ট, মানে এটা পুরোপুরি ফাইনালাইজ হয়ে যাবে। আচ্ছা, এবার ধীরে ধীরে এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাক্টিভিটি আছে সেটাকে ধীরে ধীরে গোটানোর প্ল্যান শুরু করে দিয়েছে। কে শুরু করেছে, লন্ডনে বসে থাকা ব্রিটিশ পার্লামেন্ট। কি করেছে,
ইট এন্ডেড দ্য অ্যাক্টিভিটি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাক্টিভিটিস ছিল কমার্শিয়াল বডি হিসেবে, এতদিন সিওডি আমরা পড়ছিলাম, কমার্শিয়াল পাওয়ার ছিল সিওডির কাছে, কোর্ট অফ ডাইরেক্টর। তো তাদের কমার্শিয়াল বডি অ্যাক্টিভিটিস গুলোকে বন্ধ করে দিল, এন্ড করে দিল, পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বানিয়ে দিয়েছে। কাকে? অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বানিয়ে দিয়েছে পিওরলি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কোম্পানির টেরিটরি যেটা ছিল ইন্ডিয়াতে, সেটা কোম্পানির টেরিটরি নেই, এটা হয়ে গেছে তার উপরে বসে থাকা হিস ম্যাজিস্ট্রি, মানে টোটালি ব্রিটিশ পজিশনের মধ্যে চলে গেছে। কোম্পানি এবার নিজের বলে আমাকে ঘোষণা করতে, এটা আমার আমার আমার, তো কোম্পানির পজিশনে আর কিছু নেই। আচ্ছা, আরেকটা লাস্ট যেটা আছে চার্টার অ্যাক্ট 1833 এট এ ইন্ট্রোডিউস সিস্টেম ওপেন কম্পিটিশন, এই সিভিল সার্ভেন্ট যে পরীক্ষাটা হয়, সিভিল সার্ভিস পরীক্ষাটা ওপেন কম্পিটিশন রেখে দিয়েছে, যেখানে ইন্ডিয়ানরাও বসতে পারবে, যে ভাই আমরাও ইন্ডিয়ানদেরকে আমরা অ্যালাউ করব, এখানকার যে বড় পদগুলো আছে সেখানে ইন্ডিয়ানরাও নিজের দক্ষতা পরিচয় দিয়ে সেখানে পরীক্ষা দিতে পারবে। কিন্তু এটাকে অপোজ কে করেছে? কোর্ট অফ ডাইরেক্টর। কেন করবে না ভাই? কোর্ট অফ